নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন নতুন এই প্রধানমন্ত্রী। এরপর দুপুরে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। এছাড়া বিকালে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। আজকে প্রথম দিন আমরা আসলাম, চ্যালেঞ্জ তো আমরা বুঝবো আরো কয়েকদিন পর, তবে পরিবেশের চ্যালেঞ্জটা কিন্তু বিশ্বব্যাপী। আমি চেষ্টা করব যে আসলে যে অনিয়মগুলো হয়েছে বিগত সময়গুলোতে এগুলোকে ক্লিন করে নব উদ্যমে নতুন স্ট্রাকচার তৈরি করা। চ্যালেঞ্জের জায়গাটা হলো এই সরকারের উপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, সচিবালয়ের সব খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, একই সাথে রয়েছেন সহকর্মী নূর নবী সরকার এবং সাজিদ সরকারও রয়েছেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী শারমিন নীরার কাছে। নীরা, আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন এবং সচিবালয়ে কেমন কর্মচাঞ্চল্য দেখলেন সেটিও জানাবেন। ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে ভীষণ রকমের চাঞ্চল্য আমরা লক্ষ্য করছি, কারণ দায়িত্ব নেওয়ার পর দিন প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী সচিবালয়ে পা রেখেছেন। খুব স্বাভাবিকভাবেই যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা খুবই উজ্জীবিত এবং যার প্রস্তুতি গতকাল থেকে শুরু হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে যেটি সকাল থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম যে কোনো ধরনের ছাড় আসলে দেওয়া হয়নি, মানে তিল পরিমাণ ছাড় দেওয়া হয়নি এবং 12:30 নাগাদ প্রধানমন্ত্রী এসেছেন, তিনি নামাজ আদায় করেছেন। পরবর্তীতে তিনি দুপুরের খাবার গ্রহণ, কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় এবং ক্যাবিনেট প্রথম দিনের ক্যাবিনেট সেটি আসলে পরিচালিত হবে 3টা নাগাদ, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। স্বভাবতই একদম প্রাণচাঞ্চল্য, কারণ আমরা যেটি লক্ষ্য করেছি এর আগে যিনি সরকার প্রধান হয়েছেন বা এর আগে যিনিই ছিলেন আর কি, আমরা সবসময় যেটি লক্ষ্য করেছি যে প্রথম দিনই কিন্তু কেউ আসলে এই প্রশাসনের যে প্রাণকেন্দ্র সেখানে আসলে পা রাখে না। সুতরাং তার এই শারীরিক উপস্থিতি আসলে কিভাবে আগামী দিনগুলো দেশ পরিচালিত হবে তার এক ধরনের বার্তা দেয়। কি ধরনের সিদ্ধান্ত আসবে ক্যাবিনেট থেকে সেটি তো আমরা জানবার চেষ্টা করব। তবে তার আগে জানাতে চাই যে দুপুরের পরে যখন শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয় স্মৃতিসৌধে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তারপরে কিন্তু একে একে এসেছেন এখানে সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীরা। তারা ছোট্ট করেই গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছেন, তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে জানানোর চেষ্টা করেছেন। যদিও এই কর্মপরিকল্পনা হয়তো একদিনে এভাবে বলা সম্ভব নয়, তারা যখন আবার কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করবে তখন আরও সুস্পষ্ট করে তারা জানাতে পারবেন। আমরা শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব, তিনি বলছিলেন যে তাদের যে কমিটমেন্ট, এর ছাড়া আরেকজন বর্ষিয়ার নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, তিনিও কথা বলেছেন। তিনি গণতান্ত্রিক অর্থনীতির কথা বলেছেন, যে অর্থনীতিতে সবাই আসলে সম্পৃক্ত থাকবে। এই মুহূর্তে আমরা রয়েছি আসলে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং যিনি প্রতিমন্ত্রী রয়েছেন দুজনেই একই সাথে এসেছে। এটা একটা চমক, এটা এক ধরনের টিম ওয়ার্ক হতে পারে আমরা বলতে পারি। 2টো নাগাদ সংবাদ সম্মেলনের কথা রয়েছে। কি বলছেন তিনি, কি বার্তা দিচ্ছেন গণমাধ্যমকে, দেশকে, কর্মকর্তাদেরকে, সেটা আমরা জানানোর চেষ্টা করব। মেহজাবিন। নীরা, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই কিছুক্ষণ পর আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। সচিবালয়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার, যুক্ত হচ্ছে তার সাথে। সাজিদ, নীরা আমাদের জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত এবং সচিবালয়ে আজ বেশ কর্মচাঞ্চল্য রয়েছে সেটিও তিনি বলছিলেন। আপনি যেখানে রয়েছেন সেখানকার চিত্রটা সম্পর্কে আমাদের কিছুটা বিস্তারিত জানাবেন। মেজেন, আমরা এই মুহূর্তে রয়েছি সড়ক ভবন, অর্থাৎ এই যোগাযোগ মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়, কারণ এখানে সড়ক, নৌ, রেলপথ 3টি মন্ত্রণালয় একসাথে রয়েছে এবং এখানে ইতিমধ্যেই কিন্তু তিনজন মন্ত্রী
অর্থাৎ নৌমন্ত্রী প্রতিমন্ত্রী দুজন আছেন, তারা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই তাদের জায়গাগুলো বুঝে নিয়েছেন, তাদের চেয়ারগুলো বুঝে নিয়েছেন এবং একই সাথে তারা যে দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনের জন্য আসলে কি কর্মপরিকল্পনা দরকার সেই বিষয়গুলো কিন্তু তারা ইতিমধ্যেই সচিব সহ যারা অধস্তন কর্মকর্তা রয়েছেন প্রত্যেকের সাথেই কিন্তু আসলে কথা বলছিলেন। আমরা কিছুক্ষণ আগে তিনি কথা বলছিলেন শেখ রবিউল আলম, তিনি জানাচ্ছিলেন গণমাধ্যমের সামনে যে এটি একেবারে এক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই কারণেই জনগণের সেবার সাথে সম্পৃক্ত সড়ক, নৌ এবং রেলপথ, যে কারণে তারা যেটি ভাবছেন এবং বলেছেন সেটি হচ্ছে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই মন্ত্রণালয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলোর আসলে খরচ কমানোর দিকে তিনি আসলে প্রথমের দিকে নজর দেবেন। একই সাথে তিনি বলছেন যে তারা যেহেতু আজকে একেবারে নতুন হিসেবে যুক্ত হয়েছেন এবং সে কারণে তারা এই মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার পাশাপাশি তাদের নিজস্ব যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো কিন্তু আসলে বাস্তবায়নের জন্য এবং জনগণের সেবার জন্য তারা কিন্তু আসলে এই কার্যক্রমগুলো হাতে নেবেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম তিনজন মন্ত্রী তারা কিন্তু প্রতিটি মন্ত্রণালয়ে তাদের যে বিভাগগুলো রয়েছে প্রত্যেকের সাথে দেখা করেছেন, কথা বলছেন এবং কিছুক্ষণ আগে তারা ইতিমধ্যেই তাদের কর্মকর্তা অর্থাৎ সচিব থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে প্রত্যেকের সাথে কিন্তু তারা কনফারেন্স রুমে বসেছেন। অর্থাৎ এই মন্ত্রণালয়ের মতো প্রতিটি মন্ত্রণালয় কিন্তু আসলে এমন চিত্র আমরা লক্ষ্য করছি, একেবারেই তৎপর এবং উজ্জীবিত প্রতিটি মন্ত্রণালয়। এর আগে আমি যেটা বলছিলাম যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক একইভাবে সেখানেও প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিছুক্ষণের মধ্যেই তার মন্ত্রণালয় বুঝে নেবেন এবং সেখানে কিন্তু আইজিপি এসেছেন, পুলিশ কমিশনার থেকে শুরু করে ষষ্ঠ সচিব সহ প্রত্যেকে কিন্তু তাকে রিসিভ করার জন্য অর্থাৎ ফুলেল শুভেচ্ছা দেওয়ার জন্য প্রত্যেকে। সাজিদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, এই মুহূর্তে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। খালেদা জিয়া, আজকে সংক্ষিপ্তভাবে আমরা আপনারা যেগুলো জানতে চেয়েছেন সব প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না, আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে কথা না বলবো, তবে এই বিষয়গুলো আগামীকাল সকালে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। আজকে বিকালে আমরা দুইজন ক্যাবিনেট মিটিংয়ের পরে আবার আমরা মন্ত্রণালয়ে আসব এবং আমরা আমাদের পেপার ওয়ার্কগুলি করব, কি কি রয়েছে, কি কি করতে হবে এই ব্যাপারে আমরা মোটামুটি একটা প্ল্যান লেআউট করে আমরা আগামীকালকে আপনাদের ইন ডিটেলস বলতে চাচ্ছি। এর মাঝে যদি আপনাদের ছোটখাটো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা দুই একটি প্রশ্ন গতকালকে আপনারা একটা জাম দেখেছেন, মাননীয় উপদেষ্টা আমার একটা প্রশ্ন ছিল যে আজকে কোনো জাম দেখাবেন কিনা, যে কোনো বৈপ্লবিক পরিবর্তন, কারণ মানুষ গত 17 বছর আমরা প্রশ্নভাগ দেখেছি, তারপরে হচ্ছে ফলাফল জালিয়াতি, নানান ধরনের গণহারে A+ দেখেছি। তো এই আপনার সময় আমরা দেখেছি যে নকল রোধে আপনার একটা বড় ধরনের ভূমিকা ছিল, এবারের রকম কি চমক দেখাবেন শিক্ষামন্ত্রী? দেখুন, এই আমরা 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল, সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বলছেন, হ্যাঁ আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না পোল ভল জাম্প দিতে হবে, এটি আমি বিশ্বাস করি। মাননীয় মন্ত্রী, আমি জানি যে দেশের বেশিরভাগ শিক্ষার্থী আপনাকে পছন্দ করে, আপনাকে ফলো করে, তাদের উদ্দেশ্যে আজকের দিনে আপনি দায়িত্ব পেয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? বার্তা হলো যেটা স্টেট মিনিস্টার আগেও বলেছিলেন বাইরে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে, আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। এই কমোডিটি ইজ নট এ এডুকেশন, যে কমোডিটি এটা ডোমেস্টিক কমোডিটি না, ইটস ইন্টারন্যাশনাল কমোডিটি। উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ। সো সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে। দর্শক, সচিবালয় সাংবাদিকদের সাথে কথা বলছিলেন ANM এহসানুল হক মিলন, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এর আগে সকালে নতুন সরকারের প্রথম কার্যদিবসে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। এ সময় সরকারের মন্ত্রীরা ৭১ ও ২৪-কে সমুন্নত রেখে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, কোনো ব্যক্তি ও গোষ্ঠী নয়, দেশের জন্য কাজ করবেন তারা। মোহাম্মদ হুসাইনকে সঙ্গে নিয়ে শফিকুল হকের প্রতিবেদন।
দায়িত্ব গ্রহণের পর বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান, যাদের রক্তের বিনিময়ে এই রাষ্ট্র, তাদের প্রতি শ্রদ্ধা জানালেন পুষ্পস্তবক হাতে মাথা নত করে। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম, বেজে ওঠে বিউগলের সুর। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ চত্বরে পারিজাত গাছের চারাও রোপণ করেন সরকার প্রধান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান সরকারের মন্ত্রীরা। যুদ্ধের ভিত্তিতে তো এই দেশ গড়েছে, তাই না? এদেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানোর প্রথম দায়িত্ব আমাদের। যে কোনো দায়িত্ব নেওয়ার পর আমরা মনে করি এটা আমাদের প্রথম দায়িত্ব, যে মানুষগুলো এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, যাদের জীবনের বিনিময়ে এই দেশে জন্ম হয়েছে, তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে। তো এই কারণে আমরা বারবার আসি এখানে, যখনই কোনো এরকম কোনো অকেশন হয় যেখানে তাদেরকে স্মরণ করি। আজকেও সেভাবে এসছি এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটার সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালু আর কি। এরপর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী প্রতিমন্ত্রীরা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রের কাছে দায়, পরিবারের কাছে ঋণ, দুটোই স্মরণ করেই শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পথ চলা। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যায় ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা 6:30 বাংলাদেশ টেলিভিশন থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত 50 সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছেন। আজ দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বিএনপির মন্ত্রিসভায় ব্যবসায়ীদের জয় জয়কার। মোট 49 সদস্যের মধ্যে 32 জনই বিভিন্ন খাতের উদ্যোক্তা, যে তালিকায় ব্যাংক, বিমা, হোটেল, আবাসন, ইট ভাটা ও তথ্য প্রযুক্তি। এদের মধ্যে সম্পদের বিচারের সবার উপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আর সর্বোচ্চ 1216 কোটি টাকা ঋণের দায় বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার। আরও জানাচ্ছেন মইনুল হাসান। নির্বাচনের শুরু থেকে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনায় ছিলেন ব্যবসায়ীরা। সরকার গঠনের পরও থাকলো সেই ধারাবাহিকতা। কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাজানো 49 সদস্যের ওই দলে 32 জনই ব্যবসায়ী, যার মধ্যে আবার পূর্ণমন্ত্রী 17 জন, বা 1/3 উপরে। নির্বাচনী হলফনামার বিশ্লেষণ বলছে, সবচেয়ে সম্পদশালী মন্ত্রী গৃহায়ন ও গণপূর্তের দায়িত্ব পাওয়া জাকারিয়া তাহের। আয়কর নথিতে তার নিট সম্পদের পরিমাণ 345 কোটি টাকা। আর দ্বিতীয় অবস্থানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আব্দুল আওয়াল মিন্টুর। সবশেষ অর্থ বছরে নিজ ও পরিবারের সদস্যের মোট সম্পদ দেখিয়েছেন 267 কোটি। এর বিপরীতে ঋণের পরিমাণ অবশ্য 294 কোটি টাকা। আর 54 কোটি টাকা নিট সম্পদ নিয়ে তালিকায় তৃতীয় আছেন আফরোজা খানম রিতা, যদিও দায়ের বিচারে তিনি রয়েছেন শীর্ষে 1216 কোটি টাকা নিয়ে। হলফনামায় পেশা হিসেবে আইন ও ব্যবসা উল্লেখ করা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সম্পদ প্রায় 50 কোটি টাকার, আর দায় 25 কোটির উপরে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ইকবাল হাসান মাহমুদের নিট সম্পদ প্রায় 48 কোটি টাকা। এছাড়া বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির 20 কোটি, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু 18, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর 16.5, আর শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সম্পদ রয়েছে 14 কোটি টাকার।
প্রতিমন্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রায় ৩৭ কোটি টাকা। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুরের ২১, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের ১৮, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নিট সম্পদের পরিমাণ ১৪ কোটি টাকা। সকলের প্রতি আইন অনুযায়ী হলফনামায় পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন নুরুল হক নূর, তার সম্পদ ৯০ লাখ টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা। বিলুপ্ত হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি। নিশ্চিত করা হবে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পৃথকীকরণ উদ্যোগও পর্যালোচনা করা হবে। শপথের পর একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন নতুন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পে স্কেল বাস্তবায়নে সরকারের সক্ষমতা যাচাই বাছাইয়ের কথাও জানিয়েছেন তিনি। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ২ যুগ পর দেশ পরিচালনায় আবার বিএনপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেন রাষ্ট্রনেতা দম্পতির উত্তরসূরি তারেক রহমান। অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে সাজিয়েছেন তার প্রথম মন্ত্রিসভা, যেখানে অর্থ বিষয়ক ২টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন চট্টগ্রাম ১১ আসনের এমপি আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাতে তিনি মুখোমুখি হন ৭১ বিজনেসের, জানান অর্থ মন্ত্রণালয় নিয়ন্ত্রকের ভূমিকা থেকে বেরিয়ে আসবে, এজন্য বিলুপ্ত করা হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের কাজ না এই ওয়াচডগের কাজ করা, মনিটর। এটার জন্য বাংলাদেশ ব্যাংক আছে, সবগুলো দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হবে। এ ব্যাপারে কোনো একটা বিএনপির সময় আমরা আগেও বিলুপ্ত করেছি, বিগত দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার আবার এগুলো পুরনো ফেরত এনেছে লুটপাটের জন্য, আবার আমরা এটা বাদ দিয়ে দেবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিতে প্রতিজ্ঞার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা সেন্ট্রাল ব্যাংকে পালন করতে দিতে হবে, তাই না? মন্ত্রণালয় সেন্ট্রাল ব্যাংক একসাথে চলতে পারে না। সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা, যেটা রেগুলেটরি ওয়াচডগের ভূমিকা, এগুলো সেন্ট্রাল ব্যাংকে করতে দিতে হবে। আর মানে যে অর্থ মন্ত্রণালয়ের যে পলিসি মেকিং, যেগুলো দায়িত্ব অর্থ মন্ত্রণালয় করবে। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর সংস্কারও আছে অগ্রাধিকার তালিকায়, জানিয়েছেন অর্থমন্ত্রী। সংস্থাটির পৃথকীকরণ প্রক্রিয়া পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। না, এটা তো একটা হাফ বেকড প্রজেক্ট রয়ে গেছে এখন, এটা আসলে এদিকেও না ওদিকেও না। এটাকে আমরা অ্যাড্রেস করবো, আমরা দেখি তারা কি করেছে, একটু ডিটেলসে গিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমাদের যত প্রোগ্রাম দিয়েছি বিএনপির পক্ষ থেকে, সবগুলো বাস্তবায়নকে মাথায় রেখে এগুলোর উপর হোমওয়ার্ক করে রিসার্চ করে এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং আমরা দেখবেন প্রত্যেকটি পদক্ষেপে বড় ধরনের ডিরেগুলেশন হবে, লিবারালাইজেশন হবে, ইজ অফ ডুইং বিজনেস এটা আমাদের সহজ করতে হবে। দায়িত্ব নিয়ে অর্থনীতির গণতন্ত্রায়নে কাজ করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন রিপোর্টও বিশ্লেষণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এটা আমাদের দেখতে হবে, আমি তো না দেখে বলতে পারবো না টোটাল অ্যামাউন্ট কি, এটা আমরা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব বর্তমান আর্থিক অবস্থায় বাংলাদেশের যেখানে আছে। আপনি জানেন ট্যাক্স রেভিনিউ বাংলাদেশে, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি সাউথ এশিয়াতে সবচেয়ে অনেকটা খারাপ। তা আমাদের তো এই সব দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কতটুকু কখন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখব। রুহুল আমিন, ৭১, ঢাকা। ধরতে হবে ব্যাংক লুটেরাদের, রুগ্ন ব্যাংকগুলোকে বাতিল করতে হবে। ব্যবসার স্বার্থে সব দেশের সাথে চাওয়া বন্ধুত্ব। নীতি প্রণয়নে খাতভিত্তিক অংশীজনের পরামর্শ নেওয়া উচিত। নতুন মন্ত্রিসভাকে এভাবে স্বাগত জানালেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলছেন কোনো গোষ্ঠীর পক্ষে যেন কাজ না করে সরকার। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানের নেতৃত্বে সরকার মন্ত্রিসভা গঠন করল বিএনপি। ব্যবসায়ীরা বলছেন আগের সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন মন্ত্রিসভাকে সৎ থাকতে হবে। এই সরকারকে প্রধানত যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তারা যেন কোনো ভুল করে বিগত সরকারের মতো ভুল করে কয়েকটি অলিগার্ক তৈরি না করে। সুদের হার কিন্তু 14-15% চলে গেছে, সেটাকে অবশ্যই কমিয়ে আনতে হবে যাতে করে মার্কেট কনফিডেন্সের জন্য স্থানীয় বিনিয়োগের একটা আস্থা তৈরি হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বলছে সবার সাথে বন্ধুত্ব, এই নীতিতেই সরকারকে চলতে হবে। ভারত অনেক দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে,
যেমন সে ইউকের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, সে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, আমাদেরও কিন্তু এইরকম একটা প্রস্তাব যেতে হবে। ভিশন সেট করলে সেই অনুযায়ী তাকে টিম তৈরি করতে হবে। সেই টিম তৈরি করলে ব্যবসায়ীদের সাথে করে আমাদের এগোতে হবে। সার্ক চেম্বার বলছে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে নজর দিতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকায়, ওখানে প্রায় 62% তারা রিজনের ভিতরে বিজনেস করে। আসিয়ানের দিকে তাকায়, ওখানে 24% ব্যবসা নিজেরা করে। আর আমাদের যে সার্কভুক্ত যে দেশগুলি, এখানে 8টা দেশ, আমরা কিন্তু লেস দেন 5%। এই জায়গাতে কাজটা করা দরকার। মাটির নিচে 75 বছরের কয়লা রয়ে গেছে, আর আমি ইম্পোর্ট করতেছি এলএনজি, আমি ইম্পোর্ট করতেছি আপনার পেট্রোলিয়াম। আমার এক্সপ্লোরেশনটা বাড়াইতে হবে, আমার জ্বালানি যেটা কয়লা, এটাকে উত্তোলন করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন এসবের পাশাপাশি আর্থিক খাতেও শৃঙ্খলা আনতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সবগুলোই বড় বড় লোকসান দেয়, বাজেটের উপরে একটা বিরাট বোঝা হিসাবে দীর্ঘদিন ধরেই চলছে। এতগুলোকে রাখার দরকার আছে কিনা? প্রভাবশালীরা এসে অনিয়ম করে প্রচুর টাকা নিয়ে চলে যান এবং পরে টাকাটা ফেরত দেন না। নতুন সরকার, রাজনৈতিক সরকার, তাদেরও অনেক ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে, তারাও সুযোগ পেলে সেটা তো নিতে চাইবেন। কাজে ওই সুযোগটা যাতে না, তো ওই সুযোগ নেয়ার সুযোগ যাতে তৈরি না হয়। অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ না করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও ব্যবসায়ীদের প্রত্যাশা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে জামায়াত ইসলামী কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে মিরপুরের ৬০ ফিটে মণিপুর স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আমির জানান, প্রতিদিন ফজরের পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে সরকারের সহযোগিতা বজায় থাকবে বলে আশা করেন তিনি। শুধু রাজধানীতেই নয়, এর বাইরেও এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর কথা জানান শফিকুর রহমান। এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার সামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। প্রথমে জুলাই বাস্তবায়ন আদেশ, তারপর গণভোট, আর চূড়ান্তভাবে সংবিধান সংস্কার পরিষদ, যার শপথ নেয়নি বিএনপি দলীয় সদস্যরা। তাহলে কি হবে জুলাই জাতীয় সনদের? বিশ্লেষকরা বলছেন, উচ্চ কক্ষ গঠন সহ বিভিন্ন বিষয় নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত নিয়ে পুনর্বিবেচনা করা উচিত দলটির। শাহনাজ শারমিনের প্রতিবেদন। নির্বাচন কমিশনের হিসেবে গণভোটে হাঁ এর পক্ষে 60% কিছু বেশি মতামত দিয়েছেন ভোটাররা, যেখানে ছিল 4টি প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন এবং জুলাই সনদের অন্যান্য সংস্কার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন। জুলাই জাতীয় সনদ পিআর পদ্ধতির উচ্চকক্ষ গঠন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করে সনদে সই করেছে বিএনপি। দলটি এখন গণপরিষদের 2/3 আসন নিয়ে চালকের ভূমিকায়। মূল্যবান সম্পদ। বিশ্লেষকরা বলছেন, জুলাই আদেশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর। এক্ষেত্রে নোট অফ ডিসেন্টগুলোতে রিভিউ করার আহ্বান তাদের। আইনগত প্রশ্ন তোলাই যেতে পারে, জটিলতা সৃষ্টি করা যেতে পারে। আবারও আমার মনে হয় জটিলতার সৃষ্টি না করে এটার ব্যাপারে যেটা যেভাবে জুলাই জাতীয় সনদে আছে সেইভাবেই এটা বাস্তবায়িত হওয়াটাই সমীচীন হবে বলে আমি মনে করি। ভোটের যে রায়টা হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করলাম, এই প্রেক্ষিতে কিন্তু আমার মনে হয় যে বিএনপি সরকারের উচিত হবে যে আবার একটু ফিরে তাকানো,
যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়গুলো যেই প্রেক্ষিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল নির্বাচন পরবর্তী প্রেক্ষিতে কতটুকু যৌক্তিকতা আছে সেটাই আমি মনে করি তারা নিজেরাই বিবেচনা করা উচিত। সংসদে বা গণপরিষদে বিরোধী পক্ষে বসা জামাত এনসিপি জোট শুরু থেকেই জুলাই সনদে থাকা সংস্কার নিয়ে ছাড় দেওয়ার পক্ষে নয়। ফলে এ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হওয়ার সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা। আর রাজপথে উঠতে পারে আন্দোলনের ঢেউ। বিরোধী দল যে জোটটা তারা কিন্তু সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ। তারা একটা অপোজিশন দাঁড় করাবে, এটা যদি বিএনপি না করে হয়তো বিএনপি হয়তো কিছু করবে, কিন্তু আমার মনে হয় ওই যে একেবারে সংসদে তুলেই পাশ করায় ফেলবে বিষয়টা কিন্তু এরকম। সাধারণত গণপরিষদ গঠনের নির্বাচনে বিভিন্ন মত ও পথের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এবারে ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাই সে দায়িত্ব পালন করবে। আর ৭২ সংবিধান জারি থাকায় ভবিষ্যতে গণপরিষদের কোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। গণভোটের যে রায় এটা তো আদালতের জন্য বাধ্যতামূলক না, অতএব আদালত গণভোট দিয়েছে বলে আদালত এটাকে সাংবিধানিক বলবে এমন কোনো বাধ্যবাধকতা তো আদালতের উপর বর্তায় না। বিশ্লেষকরা আরও মনে করেন সামনের দিকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুতর রাজনৈতিক লড়াইয়েরও অংশ হতে পারে। সারা শারমিন, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুরু হয় মামলার কার্যক্রম। ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এই মামলার ২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর্যাপ্ত কারণ রয়েছে উল্লেখ করে গত ২১ জানুয়ারি তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক, জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এছাড়া আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই মামলায় সাক্ষী হিসেবে শরীফ ওসমান হাদির তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে নেয়ার আবেদন করেছে প্রসিকিউশন। আর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম খুনের মামলার প্রথম সাক্ষী সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। সুনামগঞ্জকে রেল নেটওয়ার্কে যুক্ত করার অঙ্গীকার করলেন জেলার বিজয়ী সংসদ সদস্যরা। অগ্রাধিকার দেবেন সড়ক ও হাওর রক্ষা, স্থায়ী বাঁধ নির্মাণ সহ নদী খাল দখলমুক্ত করার। কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি ও ফ্যামিলি কার্ডের স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তারা। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায় নয়া এমপিরা। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় সুনামগঞ্জ থেকে ফিরে মেহেদি হাসানের প্রতিবেদন, সাথে ছিলেন প্রতিনিধি শহীদ নূর আহমদ। বর্ষার জলে থই থই, পানিতে হাওর বিলের এপার ওপার যায় না দেখা। মানুষের চলাচলও সীমিত থাকে এই মৌসুমে, তখন নৌকাই একমাত্র বাহন এই জনপদে। কৃষক থেকে মৌসুমি জেলেতে রূপান্তর হয় অনেকের পেশা। আবার শুকনো মৌসুমের দৃশ্যটা একেবারে উল্টো। হাওর নদী শুকিয়ে চর, চাষ হয় ধান। মাঝে মাঝে চরের বুক চিরে তৈরি হয় মেঠো পথ। মানুষের চলাচলে দুর্ভোগ থাকে সীমাহীন। এই হচ্ছে সুনামগঞ্জবাসীর পুরো বছরের জীবনচিত্র। এই জনপদের মানুষের ভাগ্য বদলাতে এবারে নির্বাচনে 5টি আসনেই জিতেছে ধানের শীষ। এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল 3 আসনে। এখানে বিএনপির পক্ষে লড়েছিলেন কয়সর এম আহমেদ। জয়ী হয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে সাজাতে চান শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে। সড়ক, সেতু, বাঁধ সহ নানা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন কয়সর আহমেদ। তবে সবার আগে রেলকে সুনামগঞ্জের সাথে যুক্ত করতে চান তিনি। আমি মনে করি এই বিজয়টা আমার নয়, এই বিজয়টা জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ, সাধারণ মানুষের বিজয় হয়েছে। আর এই কারণে আমি মনে করি আমাকে তারা বিজয়ী করেছে, ভোট দিয়েছে। আমার দায়িত্ব যতটুকু না ছিল, যে পরিমাণে ভোট দিয়েছে, যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহায় করবেন আর সাহায্য করবেন। আমি এই যে দায়িত্ব আমার বেড়েছে, দায়িত্বটা সঠিকভাবে যাতে পালন করতে পারি, এর জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান জেলার আরেক এমপি নাসিরউদ্দিন চৌধুরী। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। আমি সারা জীবনে ছিলাম মানুষের সাথে, মানুষের সুখে, মানুষের বিপদে আপদে, মানুষের সাথে আমি
বছরের পর বছর কাটাইছি। এমপির মালিক হচ্ছে জনগণ। আমি চেষ্টা করব সারা জীবন আপনাদের যেভাবে গার্জিয়ান মেনেছি, অভিভাবক মেনেছি, আমি সারা জীবন আমি আমার এই অভিভাবকদের পাশে নিয়েই কাজ করব। প্রবাসী কর্মীদের পুনর্বাসনের বিশেষ প্রকল্পের প্রতিশ্রুতিও দেন নতুন সংসদ সদস্যরা। মেহেদী হাসান, ৭১, সুনামগঞ্জ। দর্শক, সচিবালয় এই মুহূর্তে কথা বলছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সেই কাজটা কতটা ভালো চলছে, কতটা ভালো চলছে না, তা কিন্তু মূলত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু বার্তাটা যাবে। এই মন্ত্রণালয়ের বিভিন্ন তৎপরতার কারণে মানুষ যেমন যতটা সম্ভব তার জানার অধিকার যে তথ্যটা আছে সেটা সে পাচ্ছে কিনা, সেই তার অধিকার সুরক্ষা করা যাবে, তার অধিকারকে আরো বেশি সম্প্রসারিত করা যেতে পারে, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আবার একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের দেশে বিদেশে আমাদের দেশের স্বার্থের সঙ্গে জড়িত যে সমস্ত নীতি নির্ধারকরা আছেন, স্টেক হোল্ডার্সরা আছেন, তাদের কাছেও কিন্তু বার্তা দেওয়ার ব্যাপার রয়ে গেছে। ফলে আমাদের প্রত্যেকের একটা কমিটমেন্টের মধ্যেই কিন্তু কাজ করতে হবে যে প্রতিদিনের কাজের মধ্য দিয়ে আমরা সেই ধরনের মানুষকে প্রভাবিত করতে পারছি কিনা যাদের মনোযোগ এবং যাদের আমাদের পরিকল্পনার সঙ্গে অংশগ্রহণ হলে পরে জাতীয় স্বার্থে সরকারের যে অন্যান্য পরিকল্পনা সেগুলি ঠিকঠাক মতো চলে। ফলে সেই অর্থে অন্য যে কোনো মন্ত্রণালয়ের চাইতে তথ্য মন্ত্রণালয় কিন্তু সরকারের সবচেয়ে একটা নির্ভরযোগ্য মন্ত্রণালয়। কারণ প্রতি মুহূর্তেই টেলিভিশন চলছে, পত্রিকা প্রতিদিন ছাপা হচ্ছে, অনলাইন তো এখন ধরেন সবসময় চোখ খুললেই আমরাও ঘুম থেকে উঠেই প্রথমে ঢুকে পড়ছি, তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি। একসময় প্রচলিত গণমাধ্যমের মধ্যেই ছিলাম আমরা, কিন্তু এখন তো নিউ মিডিয়ার পাওয়ারটা কত আমরা ভালো করে জানি না এখনো পর্যন্ত এটা কিন্তু আনএক্সপ্লোরড, যে নিউ মিডিয়ার আসলে ক্ষমতা কতটুকু। আবার এই ক্ষমতা পছন্দ হোক বা না হোক আমরা সবাই এর মধ্যে কিন্তু ঢুকে বসে আছি। আমাদের প্রত্যেকের প্রাইভেট রুমে পর্যন্ত ইন্টারনেট কানেক্টেড স্মার্টফোন নিয়ে বসে আছি। আমাদের প্রাইভেট রিলেশনশিপটাও যখন আমরা প্র্যাকটিস করি ফ্যামিলিতে, সেখানেও দেখা যায় যে ঠিকই দরজায় সিটকা নিয়ে আটকানো, বাট ভিতরে কিন্তু আমরা যে কজন প্রাইভেসি শেয়ার করছি আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন নিয়ে বসে আছি, এবং সেটা আসলে কতটা আমাকে প্রাইভেসিকে সিকিউর করছে না আমরা কিন্তু জানিও না, অথবা আমি যে অ্যাপস ডাউনলোড করছি। তো এরকম একটা জটিল ইকোসিস্টেমের মধ্যে কিন্তু আমরা ইন করে ফেলেছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সকলেরই কিন্তু এ বিষয়ে নিশ্চয়ই জ্ঞান আছে, বাট তারপরেও আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই এই জটিলতার উপলব্ধিটাকে একটা সমান্তরাল জায়গায় এনে, এবং এরকম একটা সমান্তরাল জায়গায় যদি আমাদের অনুভূতি এবং আমাদের উপলব্ধিকে যদি প্রথমে না দাঁড় করানো যায়, তাহলে কিন্তু খুব রাইটলি টেক অফ করা যাবে না। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।